আলম জব সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট এর জন্য পরিবেশবিদ্যা বা ইভিএস থেকে বাছাই করা সেরা ৩০০টি প্রশ্ন উত্তর নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজ তার পার্ট 2। ইতিপূর্বে পার্ট 1-এ ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি না দেখা থাকলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। তো আজ আমরা পার্ট 2-তে পরের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অর্থাৎ ৫১ নম্বর থেকে ১০০ নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করবে না, কারণ হতে পারে তুমি যে অংশটা স্কিপ করে দিচ্ছ পরীক্ষায় সেখান থেকে প্রশ্ন আসছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ৫১ নম্বর প্রশ্ন, মিনামাটা রোগ কোন ধাতুর দূষণের কারণে হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পারদ বা মার্কারি। এই পারদ বা মার্কারি দূষণের কারণে মিনামাটা রোগ হয়। তো তোমরা মনে রাখবে, জাপানের একটি শহরের নাম হলো মিনামাটা। এই শহরে চিসো কর্পোরেশন একটি কারখানা তৈরি করে। এই কারখানায় পারদযুক্ত বর্জ্য পদার্থ নির্গত হতো, আর এটা মিনামাটা উপসাগরে মিশত। সেই বিষাক্ত পারদযুক্ত মাছ খেয়ে মানুষের শরীরে প্রথম এই রোগটি অর্থাৎ মিনামাটা রোগটি ধরা পড়ে। এটা মূলত স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন একটা রোগ। ৫২ নম্বর কোয়েশ্চেন, ইতাই ইতাই বা আউচ আউচ রোগ কোন ধাতুর দূষণের কারণে হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্যাডমিয়াম দূষণের কারণে ইতাই ইতাই বা আউচ আউচ রোগটি হয়। তো তোমরা মনে রাখবে, এই যে রোগটা রয়েছে ইটাই ইটাই রোগটা, এটার ফলে মারাত্মকভাবে হাড় দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায় এবং এর ফলে তীব্র ব্যথার সৃষ্টি হয়। ৫৩ নম্বর কোশ্চেন, ব্ল্যাকফুট রোগ কোন উপাদানের দূষণের কারণে হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাকফুট রোগ বা ব্ল্যাকফুট ব্যাধি হয়। তো তোমরা মনে রাখবে, ভূগর্ভস্থ পানীয় জলে যদি অতিরিক্ত মাত্রায় আর্সেনিক থাকে, তবে সেই জল বেশি দিন ব্যবহার করলে হাত এবং পায়ের চামড়া কালো হয়ে যায়, ক্ষত বা আলসার সৃষ্টি হয়, হাত পায়ের তালুতে কালো কালো ছোপ পড়ে। এই যে রোগটা, এই রোগটাকে বলা হচ্ছে ব্ল্যাকফুট রোগ বা ব্ল্যাকফুট ডিজিজ। ৫৪ নম্বর কোশ্চেন, ফ্লুরোসিস রোগ কিসের আধিক্যের কারণে হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফ্লুরাইড দূষণের কারণে ফ্লুরোসিস রোগটা হয়। তো তোমরা মনে রাখবে, পানীয় জলে ফ্লুরাইডের মাত্রা বেশি থাকলে দাঁত এবং হাড়ের রোগ হয়। এর ফলে দাঁতে ছোপ ছোপ দাগ পড়ে এবং হাড় ও জয়েন্ট শক্ত হয়ে বেঁকে যায়। ৫৫ নম্বর কোশ্চেন, ব্লু বেবি সিনড্রোম কোন উপাদানের আধিক্যের কারণে ঘটে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রেট দূষণের কারণে ব্লু বেবি সিনড্রোম রোগটা হতে পারে। পানীয় জলের মাধ্যমে শিশুদের শরীরে অতিরিক্ত নাইট্রেট প্রবেশ করলে রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে যায় এবং মেথিমোগ্লোবিন তৈরি করে। এর ফলে বাচ্চার গায়ের রং নীলচে হয়ে যায়, সেজন্য এই রোগটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। ৫৬ নম্বর কোশ্চেন, ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর দূষণের কারণে ঘটে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সীসা দূষণের কারণে ডিসলেক্সিয়া রোগ হয়। তো সীসার আরেকটা নাম হচ্ছে লেট। মনে রাখবে, সীসা দূষণের ফলে মস্তিষ্কের বিকাশ ব্যাহত হতে পারে শিশুদের ক্ষেত্রে। আর ডিসলেক্সিয়া হলো একটি পঠনগত অক্ষমতা, যেখানে শিশুরা সহজে পড়তে, লিখতে বা বানান মনে রাখতে সমস্যা অনুভব করে। ৫৭ নম্বর কোশ্চেন, ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী একটি ক্ষতিকারক তন্তুর নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসবেস্টস। তো অ্যাসবেস্টস কারখানায় কর্মরত শ্রমিকদের শ্বাসের সাথে সূক্ষ্ম সূক্ষ্ম এই যে অ্যাসবেস্টস তন্তু, এগুলো প্রবেশ করে। এর ফলে অ্যাসবেস্টোসিস এবং পরবর্তীতে ফুসফুসের মারাত্মক ক্যান্সার পর্যন্ত হতে পারে। ৫৮ নম্বর কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? ঠিক উত্তর হয়ে যাবে ১৯৮৪ সালের ২ থেকে ৩ ডিসেম্বর। তো মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ইউনিয়ন কার্বাইড নামক একটি কীটনাশক কারখানা থেকে গভীর রাতে বিষাক্ত গ্যাস লিক করে হাজার হাজার মানুষ মারা যান। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ একটি শিল্প বিপর্যয়। এই ঘটনাটি হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা। এরপর অত্যন্ত কমন একটি কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত বিষাক্ত গ্যাসটির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে MIC বা মিথাইল আইসোসায়ানেট। তো তোমরা মনে রাখবে, এই যে মিথাইল আইসোসায়ানেট, এটা একটা অত্যন্ত উদ্বায়ী বিষাক্ত রাসায়নিক যৌগ, যা বাতাসে মেশার সাথে সাথে মানুষের শ্বাসরোধ কিংবা চোখের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রয়েছে। ৬০ নম্বর কোশ্চেন, চেরনোবিল পারমাণবিক বিপর্যয় কত সালে ঘটেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ১৯৮৬ সালে ইউক্রেনে। তো তোমরা মনে রাখবে, ২৬শে এপ্রিল ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের, বর্তমানে যার নাম হচ্ছে ইউক্রেন, এর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে বাতাসে প্রচুর পরিমাণে ক্ষতিকর তেজস্ক্রিয় কণা ছড়িয়ে পড়ে।
61 নম্বর কোয়েশ্চেন, ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা কত সালে হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 2011 সালে জাপানে। তো 2011 সালের 11ই মার্চ জাপানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যার ফলে সুনামি সৃষ্টি হয় এবং এটার আঘাতেই ফুকুশিমা ডাইইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায় এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। 62 নম্বর কোয়েশ্চেন, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন এর জন্য প্রধানত দায়ী দুটি গ্যাসের নাম করো। তো সঠিক উত্তর হয়ে যাবে সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2 এবং নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ NOx। 63 নম্বর কোয়েশ্চেন, তাজমহলের ক্ষয়ের জন্য দায়ী কোন ঘটনাটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অম্লবৃষ্টি বা স্টোন ক্যান্সার, এটাই তাজমহলের ক্ষয়ের জন্য দায়ী। তো তোমরা মনে রাখবে, মথুরা তেল শোধনাগার থেকে নির্গত সালফার ডাই অক্সাইডের কারণে আগ্রার আশেপাশে অম্লবৃষ্টি হয়। তো আগ্রার আশেপাশে বলতে এই আগ্রা শহরেই তো তাজমহল অবস্থিত। এই অ্যাসিড তাজমহলের শ্বেত পাথরে বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে পাথরকে ক্ষইয়ে ফেলে ও হলুদ রঙের করে দেয়, যাকে বলা হয় স্টোন ক্যান্সার বা পাথুরে কুষ্ঠ। 64 নম্বর কোয়েশ্চেন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে CFC বা ক্লোরোফ্লুরোকার্বন, এটাই হচ্ছে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাস। তো আমরা প্রত্যেকে জানি রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং স্প্রে ক্যান থেকে নির্গত এই যে CFC, সেটা বায়ুমণ্ডলের উপরের স্তরে গিয়ে ওজোন অণুটাকে ভেঙে ফেলে, অর্থাৎ ওজোন স্তরের ক্ষয় করে দেয় এবং এই যে ওজোন অণুকে ভেঙে অক্সিজেনে পরিণত করতে পারে। ওজোন স্তর সুরক্ষার জন্য 1987 সালে মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মন্ট্রিল প্রোটোকল এর উদ্দেশ্য কি ছিল? তাহলে উদ্দেশ্য হচ্ছে ওজোন স্তর সুরক্ষা এবং হচ্ছে CFC গ্যাসের পরিমাণ কমানো। আর এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? 1987 সালে। 65 নম্বর কোশ্চেন, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককের নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডবসন। এই ডবসন একক দ্বারা ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। তো তোমরা মনে রাখবে, বিজ্ঞানী GMB ডবসন এর নামানুসারে এই এককের নাম করা হয়েছে। সাধারণ অবস্থায় ওজোন স্তরের গড় ঘনত্ব 300 ডবসন ইউনিট ধরা হয় বা 3 মিলিমিটার পুরু স্তর। 66 নম্বর কোয়েশ্চেন, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 15 থেকে 30 কিমি উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন গ্যাসের একটি স্তর অবস্থান করে। এটি সূর্য থেকে আসা ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই একে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তাহলে পরীক্ষায় যদি জিজ্ঞাসা করে পৃথিবীর প্রাকৃতিক সৌর পর্দা কোন স্তরকে বলা হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার বা ওজোন স্তর। 67 নম্বর কোয়েশ্চেন, গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাসটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস। তো আমরা জানি জীবাশ্ম জ্বালানি যথা কয়লা, পেট্রোল এগুলো জ্বালানোর ফলে কিংবা অরণ্য ধ্বংসের কারণে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে, আর এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যা পৃথিবীর উষ্ণতা বাড়াতে সাহায্য করে। এই পৃথিবীর উষ্ণতা বাড়াতে বা গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে এর ভূমিকায় কিন্তু মোটামুটি 50 থেকে 60%। 68 নম্বর কোয়েশ্চেন, দ্বিতীয় প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে মিথেন। তো তোমরা মনে রাখবে, কার্বন ডাইঅক্সাইডের পর বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে বেশি ভূমিকা রাখে মিথেন গ্যাস। বায়ুমণ্ডলে এর স্থায়িত্ব কম হলেও তাপ ধরে রাখার ক্ষমতা কিন্তু এটার কার্বন ডাইঅক্সাইডের তুলনায় বহুগুণ, প্রায় 25 গুণ বেশি। 69 নম্বর কোয়েশ্চেন, ধানের ক্ষেত এবং গবাদি পশুর পরিপাক ক্রিয়া থেকে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে মিথেন গ্যাস। তো তোমরা মনে রাখবে, জলাভূমি কিংবা জমা জলের ধানের ক্ষেত, গবাদি পশুর রোমন্থন ক্রিয়া কিংবা পাকস্থলীর ফার্মেন্টেশন প্রক্রিয়া ও গোবর থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মিথেন গ্যাস বাতাসে মেশে। 60 নম্বর কোয়েশ্চেন, যানবাহন থেকে নির্গত ধোঁয়ার প্রধান ক্ষতিকারক কোন গ্যাস থাকে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড। তো তোমরা মনে রাখবে, গাড়ির ইঞ্জিনে পেট্রোল বা ডিজেলের মতন জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কিংবা আংশিক পোড়ানোর ফলে এই বিষাক্ত বর্ণহীন ও গন্ধহীন কার্বন মনোক্সাইড গ্যাসটি উৎপন্ন হয়।
71 নম্বর কোশ্চেন, কোন গ্যাসটি রক্তে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের চেয়ে বেশি দ্রুততার সঙ্গে মিশতে পারে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন মনোক্সাইড। তো তোমরা মনে রাখবে এই কার্বন মনোক্সাইড অক্সিজেনের তুলনাতে প্রায় 200 গুণ বেশি দ্রুততার সঙ্গে হিমোগ্লোবিনের সঙ্গে মিশতে পারে এবং এর ফলে কার্বক্সি হিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। এর ফলে কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে এবং মানুষ মারাও যেতে পারে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে গ্যাস পয়জনিং। 70 নম্বর কোশ্চেন, পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO অনুযায়ী কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 0.01 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ বাংলায় বলতে চাইলে 0.01 মিলিগ্রাম প্রতি লিটার। তো ভারতে অনেক জায়গায় পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। তবে নিরাপদ মাত্রা WHO দ্বারা যেটা নির্দেশিত সেটা হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। 73 নম্বর কোশ্চেন, শব্দ দূষণের পরিমাপের একক কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডেসিবেল। শব্দের তীব্রতা বা লাউডনেস মাপার জন্য আলেকজান্ডার গ্রাহাম বেলের নামানুসারে বেল এককের সৃষ্টি হয়, যার 10 ভাগের 1 ভাগকে বলা হয় ডেসিবেল। মানুষের কানের জন্য 65 ডেসিবেলের উপরের শব্দ ক্ষতিকর। 74 নম্বর কোশ্চেন, আবাসিক এলাকার জন্য দিনের বেলা অনুমোদিত শব্দের সর্বোচ্চ মাত্রা কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 55 ডেসিবেল। তো তোমরা মনে রাখবে ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অর্থাৎ CPCB সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর নিয়ম অনুযায়ী আবাসিক এলাকায় অর্থাৎ যেখানে মানুষ বসবাস করে দিনের বেলায় শব্দের মাত্রা 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেলের মধ্যে থাকা বাধ্যতামূলক। 75 নম্বর কোশ্চেন, শিল্প এলাকার জন্য দিনের বেলা শব্দের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা কত? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 75 ডেসিবেল। তো তোমরা মনে রাখবে ভারী কলকারখানা থাকার কারণে শিল্প এলাকায় শব্দের মাত্রায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। CPCB অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এর নিয়ম অনুযায়ী শিল্প এলাকায় দিনের বেলা 75 ডেসিবেল এবং রাতের বেলায় 70 ডেসিবেল পর্যন্ত শব্দের মাত্রা অনুমোদিত। 76 নম্বর কোশ্চেন, নীরব অঞ্চল এর কত মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 100 মিটারের মধ্যে। তো নীরব অঞ্চল বলতে যেমন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের চারপাশে 100 মিটার এলাকাকে সাইলেন্ট জোন বা নীরব অঞ্চল হিসেবে গণ্য করা হয়। এখানে দিনের বেলা শব্দের অনুমোদিত মাত্রা 50 ডেসিবেল এবং রাতে 40 ডেসিবেল। 77 নম্বর কোশ্চেন, সিগারেটের ধোঁয়ায় উপস্থিত অত্যন্ত ক্ষতিকর ও ক্যান্সার সৃষ্টিকারী প্রধান রাসায়নিকটির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নিকোটিন ও বেনজোপাইরিন। তো তোমরা মনে রাখবে এই যে নিকোটিন এটা একটা আসক্তিমূলক উপাদান যা রক্তচাপকে বাড়িয়ে দেয়, আর বেনজোপাইরিন এবং আলকাত্রা বা টার হলো কার্সিনোজেন যা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান যা মানুষের ফুসফুসের কোষটাকে নষ্ট করে দিতে পারে। 78 নম্বর কোশ্চেন, সুপারসনিক জেট বিমান থেকে বায়ুমণ্ডলে কোন ক্ষতিকর গ্যাস নির্গত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন অক্সাইড। তো নাইট্রোজেন অক্সাইড বলতে বিশেষ করে মনে রাখবে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO। তো এক্ষেত্রে মনে রাখবে শব্দের চেয়ে দ্রুতগামী সুপারসনিক বিমানগুলি বায়ুমণ্ডলের স্ট্রেটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে চলে, কারণ স্ট্রেটোস্ফিয়ার এই যে স্তরটা রয়েছে এই স্তরে কোনো রকম মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো দেখা যায় না, সেই জন্য এই স্ট্রেটোস্ফিয়ার স্তরটাকে বলা হয় শান্ত মণ্ডল। আর এর মধ্য দিয়েই এই সুপারসনিক জেট বিমান, প্লেন এগুলো চলে। এদের ইঞ্জিন থেকে নির্গত নাইট্রোজেন অক্সাইড সরাসরি ওজোন স্তরের ক্ষতি করে, বিশেষত NO2 এগুলো কিন্তু ওজোন স্তরের ক্ষতি করতে পারে। 79 নম্বর কোশ্চেন, কোন দূষণের ফলে ফুসফুসে ব্ল্যাক লাং ব্যাধি হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কয়লা খনির ধুলো বা কার্বন কণার দূষণের ফলে। তোমরা মনে রাখবে কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের ফুসফুসে বছরের পর বছর ধরে কয়লার সূক্ষ্ম গুঁড়ো জমা হতে পারে, এর ফলে এই রোগটা হয়। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে তখন বলা হয় কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস। 80 নম্বর কোশ্চেন, পাথরের গুঁড়ো বা সিলিকার ধুলো ফুসফুসে জমে কোন রোগ হতে পারে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিলিকোসিস। তো এই যে পাথরের গুঁড়ো বা সিলিকা কণা ফুসফুসের স্থায়ী ক্ষতি করে, যার ফলে শ্বাসকষ্ট, কফ এগুলো হতে পারে।
81 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় দূষণের ফলে মানবদেহে প্রধানত কোন মারণ রোগ দেখা যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। তো তোমরা মনে রাখবে তেজস্ক্রিয় বিকিরণ যেমন এক্স রশ্মি, গামা রশ্মি সরাসরি মানুষের ডিএনএর পরিবর্তন ঘটাতে পারে বা মিউটেশন ঘটাতে পারে। এর ফলে অস্থিমজ্জা ক্ষতিগ্রস্ত হয় এবং অনিয়ন্ত্রিতভাবে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। এই ঘটনাটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। 82 নম্বর কোশ্চেন, জলে শৈবালের অতিরিক্ত বৃদ্ধির ফলে অক্সিজেনের ঘাটতি হওয়াকে কি বলে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ইউট্রোফিকেশন। তো জলাশয়ে রাসায়নিক সার বা ডিটারজেন্টের পুষ্টি উপাদান ধুয়ে মিশলে শৈবালরা দ্রুত বাড়ে, যাকে অ্যালগাল ব্লুম বলা হয়। পরে এই শৈবাল পচে যাওয়ার কারণে জলে দ্রুত দ্রবীভূত যে অক্সিজেন ছিল সেটা শেষ হয়ে যায়। এর ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা মারা যেতে পারে। 83 নম্বর কোশ্চেন, ইউট্রোফিকেশনের ফলে জলে কোন পুষ্টি উপাদানের আধিক্য ঘটে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ফসফেট এবং নাইট্রেট। তো কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক নাইট্রোজেন এবং ফসফেট সার এবং সাবান ডিটারজেন্টের মিশ্রিত জল জলাশয়ের পুষ্টির মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইউট্রোফিকেশনের মূল কারণ। 84 নম্বর কোশ্চেন, বিওডি এর পুরো নাম কি, যা জলীয় দূষণ এর মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো এই বিওডি এর পুরো নাম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটা কি জিনিস? জলে উপস্থিত জৈব পদার্থকে ভাঙার জন্য ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হয় বিওডি। জলে বর্জ্য বেশি থাকলে বিওডি এর মান বাড়ে, অর্থাৎ জল বেশি দূষিত হয়। 85 নম্বর কোশ্চেন, সিওডি এর পুরো নাম কি? তো এই সিওডি এর পুরো নাম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো তোমরা মনে রাখবে জলের সমস্ত জৈব ও অজৈব দূষক পদার্থকে রাসায়নিকভাবে জারিত বা অক্সিডাইজ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণটাকেই বলা হয় সিওডি। সাধারণত যে কোনো জলের সিওডি এর মান বিওডির তুলনায় বেশি হয়। 86 নম্বর কোশ্চেন, একটি পরিষ্কার ও পানের যোগ্য জলের বিওডি কত হওয়া উচিত? 1 মিলিগ্রাম পার লিটার এর কম, অর্থাৎ 1 লিটারে 1 মিলিগ্রামের তুলনায় কম। বিশুদ্ধ জলের ক্ষেত্রে বিওডি অত্যন্ত কম থাকে। যদি বিওডি এর মান 5 মিলিগ্রাম পার লিটার এর বেশি হয় তবে সেই জলকে দূষিত জল হিসেবে গণ্য করা হয়, তা পানের একেবারেই অযোগ্য। কোনো খাদ্য শৃঙ্খলে ক্ষতিকারক রাসায়নিকের ঘনত্ব প্রতি পুষ্টি স্তরে ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। তো কি এই জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন? তো তোমরা মনে রাখবে যেমন ডিডিটি কিংবা পারদ এরা কিন্তু অপাচ্য। তো এই রাসায়নিক উপাদানগুলো যখন পরিবেশে মেশে তখন প্রথমত ছোট ছোট জীবগুলোর মধ্যে এবং পরে তা খাদ্য শৃঙ্খলে উচ্চ স্তরের খাদক যেমন বড় মাছ, পাখি, এমনকি মানুষের শরীরে পৌঁছাতে পারে, তার ঘনত্বের পরিমাণ কয়েক হাজার গুণ বেড়ে যায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। 88 নম্বর কোশ্চেন, ডিডিটি এর পুরো নাম কি? তো এই ডিডিটি এর পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ডিডিটি এর পুরো নাম কি? তো উত্তর হয়ে যাবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো কি এই ডিডিটিটা? এই ডিডিটি হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কৃত্রিম কীটনাশক। এরা সহজে মাটিতে বা জলে নষ্ট হয় না, ফলে পরিবেশগত ক্ষতি এবং খাদ্য শৃঙ্খলে জৈব বিবর্ধন ঘটায়। বর্তমানে এটি অনেক দেশে নিষিদ্ধ। 89 নম্বর কোশ্চেন, বিখ্যাত পরিবেশবিদ র্যাচেল কার্সন তার কোন বইতে ডিডিটির ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেছেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সাইলেন্ট স্প্রিং। তো এটা একটা কিন্তু অত্যন্ত কমন কোশ্চেন যে এই সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? তো এই বইটি হচ্ছে বিখ্যাত পরিবেশবিদ র্যাচেল কার্সনের লেখা। আর এই বইতে কি বলা হয়েছে? এই যে ডিডিটির ক্ষতিকারক প্রভাব, সেই ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তো 1962 সালে প্রকাশিত এই বইটি বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলন গড়ে তুলতে সাহায্য করেছিল। বইটিতে দেখানো হয়েছিল কিভাবে ডিডিটি ব্যবহারের ফলে পাখিদের ডিমের খোসা পাতলা হয়ে যাচ্ছে এবং বসন্তকালে পাখিদের গান হারিয়ে যাচ্ছে, অর্থাৎ যে স্প্রিং অর্থাৎ বসন্তকাল সেটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। সেজন্যই বইটির নাম হচ্ছে সাইলেন্ট স্প্রিং। 90 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্যার রোনাল্ড রস। তো তোমরা মনে রাখবে ব্রিটিশ ডাক্তার রোনাল্ড রস
1897 সালে ভারতের সেকেন্দ্রাবাদ শহর গবেষণা করার সময় প্রমাণ করেন যে মশা এই রোগের বাহক, অর্থাৎ ম্যালেরিয়া রোগের। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 1902 সালে তাকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তার গবেষণার একটা বড় অংশ কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালেও হয়েছিল। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেওয়া হয় যে ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তো এটা কোন শহরে এবং কে প্রমাণ করেন? তাহলে স্যার রোনাল্ড রস প্রমাণ করেন। কোন শহরে? সেটা হচ্ছে সেকেন্দ্রাবাদ শহরে। কিন্তু যদি সেকেন্দ্রাবাদ অপশানে না থাকে তাহলে তোমরা কলকাতা এই উত্তরটাকে সিলেক্ট করবে। 91 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগের জীবাণুটির নাম কি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো তোমরা মনে রাখবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামেরও একটি প্রজাতি কিন্তু ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে পারে মানুষের ক্ষেত্রেও। এবং এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটা কিন্তু মারাত্মক একটা ম্যালেরিয়া রোগ তৈরি করে, যেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। আর ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ। 92 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী অ্যানোফিলিস মশা। 93 নম্বর কোশ্চেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ কোন মশার কামড়ে ছড়ায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এডিস মশা। তো তোমরা মনে রাখবে এডিস মশাকে কিন্তু টাইগার মস্কুইটো বা বাঘ মশাও বলা হয়, কারণ এদের গায়ে বাঘের মতো সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, সেজন্য এটাকে টাইগার মশা বা বাঘ মশাও বলা হয়। 94 নম্বর কোশ্চেন, গোদ বা ফাইলেরিয়া রোগ কোন মশার মাধ্যমে বাহিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিউলেক্স মশা। 95 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন কোন গাছের ছাল থেকে তৈরি হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে সিনকোনা গাছ বা শিংকোনা গাছ থেকে। তো এই যে সিনকোনা গাছ বা শিংকোনা গাছ যাই দেওয়া থাক না কেন, এর শুকনো ছাল বা বাকল থেকে কুইনাইন নামক অ্যালকালয়েড বা উপক্ষার পাওয়া যায়, যা ম্যালেরিয়া রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ওষুধ। পশ্চিমবঙ্গের মংপুতে এই সিনকোনা চাষ করা হয়। 96 নম্বর কোশ্চেন, কালাজ্বর বা দমদম ফিভারের জীবাণু বহন করে কোন মাছি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বেলে মাছি বা স্যান্ডফ্লাই। তো তোমরা মনে রাখবে কালাজ্বরের মূল জীবাণুটি হলো লিসমানিয়া ডনোভানি। এটা একটা প্রোটোজোয়া যা বেলে মাছির কামড়ের মাধ্যমে ছড়ায়। স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রথম এই যে কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন। 97 নম্বর কোশ্চেন, পোলিও রোগটি কোন ধরনের অণুজীবের আক্রমণে ঘটে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভাইরাস। তো তোমরা মনে রাখবে এই যে পোলিও হচ্ছে জলবাহিত ভাইরাস ঘটিত রোগ। তো এই যে পোলিওমাইটিস বা পোলিও ভাইরাস মূলত দূষিত জল ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এর ফলে পেশি দুর্বল হয়ে পক্ষাঘাত বা প্যারালাইসিস হতে পারে। জোনাস সল্ক প্রথম পোলিও ইনজেকশন আবিষ্কার করেন। তো পোলিও রোগের টিকার নাম কি? ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন। 98 নম্বর কোশ্চেন, কলেরা এবং টাইফয়েড কোন ধরনের রোগ? তো কলেরা এবং টাইফয়েড এগুলো হচ্ছে জলবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো তোমরা মনে রাখবে কলেরা রোগটি ভিব্রিও কলেরি এবং টাইফয়েড রোগটি সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়। দূষিত জল পানের কারণেই এই ধরনের রোগগুলো ছড়াতে পারে। 99 নম্বর কোশ্চেন, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে যক্ষা বা টিবি রোগে। তো তোমরা মনে রাখবে এই যে বিসিজির পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেটিগুইরিন। তো এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এই রোগ হতে পারে। আর এই যে যক্ষা বা টিবি এটা হচ্ছে বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত একটা মারণ রোগ। আজকের পর্বের শেষ কোয়েশ্চেন অর্থাৎ 100 নম্বর কোয়েশ্চেন, ওআরএস এর পুরো নাম কি যা ডায়রিয়া হলে দেওয়া হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তো আমরা প্রত্যেকেই জানি যে ডায়রিয়া পাতলা পায়খানা হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, এর ফলে জলশূন্যতা সৃষ্টি হতে পারে। তখন আমরা এই ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস গ্রহণ করি। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।